আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। দীর্ঘ প্রচেষ্টার ফলে আজ আমরা মেঘদূত কাব্যগ্রন্থ পড়ে একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা পূর্বে একটু পূর্ণ আলোচনা করে নেই। মেঘদূত কাব্যগ্রন্থটি হচ্ছে কালিদাসের রচনা। এটি অনুবাদ করেন বুদ্ধদেব বসু। এই মেঘদূত কাব্যগ্রন্থকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, পূর্ব মেঘ এবং উত্তর মেঘ। আমরা পূর্ব মেঘ পড়ে আসছি এবং উত্তর মেঘও পড়া শেষ, প্রায় শেষ পর্যায়ে। কোন শ্লোকে কি বলা হয়েছে আমরা শ্লোক বিন্যাসগুলো খুব সুন্দরভাবে আলোচনা করে আসছি। আর উত্তর মেঘের মধ্যে 114 থেকে 15 নম্বর শ্লোকের মধ্যে যক্ষের অভিজ্ঞান আলোচনা হয়েছে। আমরা আজকে পড়ব শ্লোক 114। আরেক কথা শোনো, যক্ষ জানিয়েছে, একদা ছিলেন যবে সুপ্ত, আমারই গলা ধরে যুগল শয্যায় হঠাৎ কেঁদে ওঠে জাগলে। আমার বহুবিধ প্রশ্ন শুনে পরে বললে মৃদু হেসে দূরত, স্বপ্নে দেখি তুমি রমণে উপগত অন্য কোনো এক নায়িকায়। আরেক কথা শোনো, যক্ষ জানিয়েছে, একদা ছিলেন যবে সুপ্ত, বলতেছে আরেকটি কথা শোনো। যক্ষ বলেছে যে যখন একদিন যক্ষ ঘুমিয়েছিল, আমারই গলা ধরে যুগল শয্যায় হঠাৎ কেঁদে ওঠে জাগলে। অর্থাৎ একদিন প্রিয়তমা যক্ষকে জড়িয়ে ধরে একই শয্যায় ঘুমিয়েছিল, হঠাৎ কাঁদতে কাঁদতে ঘুম থেকে জেগে উঠল। আমার বহুবিধ প্রশ্ন শুনে পরে বললে মৃদু হেসে ধূর্ত। অর্থাৎ যক্ষের নানা প্রশ্নের উত্তরে প্রিয়তমা মৃদু হেসে তাকে ধূর্ত বলে সম্বোধন করেছে, মানে চালাক। এখানে প্রেম মিশ্রিত একটা অভিধান, যেটা ধূর্ত বা দুষ্ট এরকম। স্বপ্নে দেখি তুমি রমণে উপগত অন্য কোনো এক নায়িকায়। অর্থাৎ প্রিয়তমা স্বপ্নে দেখেছিল যে যক্ষ অন্য কোনো নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে যুক্ত হয়েছে। অন্য নারীর সঙ্গে যক্ষের প্রেমের স্বপ্ন দেখেও প্রিয়তমার মনে ঈর্ষা এবং অভিমান জন্মেছিল। ব্যাখ্যা: এই শ্লোকে যক্ষ তার প্রিয়তমার সঙ্গে ঘটে যাওয়া একটি প্রেমময় স্মৃতি স্মরণ করেছে। একদিন প্রিয়তমা যক্ষকে জড়িয়ে ঘুমিয়েছিল, হঠাৎ সে কেঁদে জেগে ওঠে। যক্ষ কারণ জানতে চাইলে সে মৃদু হেসে অভিমান ভরে জানায় যে স্বপ্নে সে দেখেছে যক্ষ অন্য এক নারীর সঙ্গে প্রেমে মগ্ন। এই স্বপ্নের কারণে তার মনে ঈর্ষা ও কষ্ট জন্মেছিল। এখানে প্রিয়তমার গভীর ভালোবাসা, অধিকারবোধ, ঈর্ষা ও প্রেম মিশ্রিত অভিমান অত্যন্ত সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। শ্লোক 115। দিলাম পরিচয় চিহ্ন, অতএব জানবে আমি আছি কুশলে, তোমার কালো চোখে লোকের কথা শুনে না যেন দেখা দেয় অবিশ্বাস। বিরহে প্রণয়ের ধ্বংস হয় নাকি, কিন্তু অভাবের প্রভাবে আমার মনে হয় স্নেহের উপচয়, মহৎ প্রেমে প্রায় পরিণাম। দিলাম পরিচয় চিহ্ন, অতএব জানবে আমি আছি কুশলে। মানে অর্থাৎ যক্ষ তার পরিচয়ের চিহ্ন পাঠিয়েছে, যাতে প্রিয়তমা নিশ্চিতভাবে বুঝতে পারে যে সে ভালো আছে। তোমার কালো চোখে লোকের কথা শুনে না যেন দেখা দেয় অবিশ্বাস। অর্থাৎ অন্যের কথায় বিশ্বাস করে প্রিয়তমার সুন্দর চোখে যেন যক্ষের প্রতি কোনো সন্দেহ জন্ম না নেয়। বিরহে প্রণয়ের ধ্বংস হয় নাকি, কিন্তু অভাবের প্রভাবে। অর্থাৎ বিচ্ছেদের কারণে কি সত্যি গভীর ভালোবাসা নষ্ট হয়ে যায়? এখানে যক্ষ প্রশ্নোত্তরের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ করেছে, কারণ প্রকৃত ভালোবাসা শুধু কাছে থাকার উপর নির্ভরশীল নয়। সত্যিকারের প্রেম বিচ্ছেদের কারণে নষ্ট হয়ে যায়। প্রকৃত ভালোবাসা বিরহে ধ্বংস হয় না। আমার মনে হয় স্নেহের উপচয় মহৎ প্রেমে পায় পরিণাম। অর্থাৎ বরং প্রিয়জনের অভাবের কারণে ভালোবাসা আরও বৃদ্ধি পায় এবং গভীর প্রেমে পরিণত হয়, কারণ দূরত্ব প্রিয়জনের মূল্য আরও বেশি উপলব্ধি করায়। এই জন্য যক্ষের মতে বিরহ প্রেমকে ধ্বংস না করে বরং তাকে আরও গভীর, পরিণত ও শক্তিশালী করে তোলে। ব্যাখ্যা: এই শ্লোকে যক্ষ তার প্রিয়তমাকে বিশ্বাস ও ভালোবাসার আশ্বাস দিয়েছে। সে পরিচয় চিহ্ন পাঠিয়ে জানায় যে সে ভালো আছে এবং অন্যের কথায় যেন প্রিয়তমার মনে তার প্রতি অবিশ্বাস না জন্মায়। যক্ষ মনে করে সত্যিকারের প্রেম বিচ্ছেদের কারণে নষ্ট হয় না, বরং প্রিয়জনের অনুপস্থিতি ভালোবাসার আকাঙ্ক্ষাকে বাড়িয়ে দেয় এবং সেই স্নেহ ধীরে ধীরে আরও গভীর ও মহৎ প্রেমে পরিণত হয়।
শ্লোক নাম্বার 116। এই শ্লোকের মধ্যে পঞ্চ অনুনয় অর্থাৎ আবার পুনরায় অনুনয় করার প্রকাশ পেয়েছে। শ্লোক 116। সখীরে দেবে তুমি এমতো আশ্বাস, প্রথম বিরহে সে আর্তা। তরাই ফিরে এসো সে গিরি থেকে, যার শৃঙ্গ হরবৃষ খনিত। পাঠাবে প্রিয়া তার কুশল সমাচার, এখনও অভিজ্ঞান সঙ্গে। প্রবাদ কুন্দের মতোই স্থলমান আমার জীবনেও রক্ষা কর। সখীরে দেবে তুমি এমতো আশ্বাস, প্রথম বিরহে সে আর্তা। আর্তা মানে হচ্ছে কষ্টে বেকুল বা বিরহ কাতর, অর্থাৎ প্রথমবারের বিচ্ছেদে যে প্রিয়তমা অত্যন্ত কষ্ট পাচ্ছে তাকে তুমি আমার পক্ষ থেকে এই ধরনের সান্ত্বনা দিবে। তরাই ফিরে এসো সে গিরি থেকে, যার শৃঙ্গ হরবৃষ খনিত। তরাই হচ্ছে দ্রুত, হরবৃষ হচ্ছে শিবের বাহন নন্দী বা ষাঁড়, খনিত হচ্ছে খোড়া বা চিহ্নিত, অর্থাৎ যে পর্বতে চূড়া হরবৃষের আঘাতে চিহ্নিত সেই পর্বত থেকে দ্রুত ফিরে এসো। এখানে যক্ষ মেঘকে নিজের বার্তা তার প্রিয়তমা স্ত্রীর কাছে পৌঁছে দিয়ে দ্রুত ফিরে আসতে বলছে, কারণ সে মেঘের মাধ্যমে প্রিয়তমার কুশল সংবাদ জানতে চায়। মেঘের প্রত্যাবর্তন যেন তার কাছে প্রিয়তমার খবর পাওয়ার একমাত্র আসার পথ। এজন্য বার্তা পৌঁছে দিয়ে দ্রুত ফিরে এসে প্রিয়তমার সংবাদ জানাতে মেঘকে বলা হয়েছে। পাঠাবে প্রিয়া তার কুশল সমাচার এখনও অভিজ্ঞান সঙ্গে, অর্থাৎ প্রিয়তমা যেন তার কুশল বার্তা মেঘের মাধ্যমে পাঠায় এবং পরিচয়ের কোনো চিহ্ন মেঘ সঙ্গে করে নিয়ে আসে। প্রভাত কুন্দের মতোই স্থলমান আমার জীবনেও রক্ষা করো। প্রভাত কুন্দ হচ্ছে সকালে ফুটে থাকা কুন্দ ফুল, অর্থাৎ যেমন প্রভাতের কুন্দ ফুল কোমল ও সতেজ থাকে, তেমনি আমার ক্ষীণ হয়ে আসা জীবনটিকেও রক্ষা করো। এখানে দীর্ঘ বিরহে যক্ষের জীবন দুর্বল ও বিপন্ন হয়ে পড়েছে। প্রিয়তমার কোনো সংবাদ না পেলে তার বেঁচে থাকা কঠিন, তাই সে মেঘের কাছে যেন একান্ত অনুরোধ করছে, মানে পুনঃ অনুনয় করছে, প্রিয়তমার কুশল সংবাদ নিয়ে সে এসে তার জীবনকে আশায় বাঁচিয়ে রাখতে বা টিকিয়ে রাখার কথা বলা হয়েছে। তার জীবনকে যেন তার প্রিয়তমার সংবাদ পুনরায় নিয়ে এসে সে সতেজ হয়ে উঠতে পারে। ব্যাখ্যা: এই শ্লোকে যক্ষ মেঘকে তার প্রিয়তমার কাছে গিয়ে সান্ত্বনা ও আশ্বাস দেওয়ার অনুরোধ করছে। প্রথম বিরহে প্রিয়তমা অত্যন্ত কষ্ট পাচ্ছে, তাই তাকে ধৈর্য ধরতে বলতে হবে। একই সঙ্গে যক্ষ মেঘকে দ্রুত ফিরে এসে প্রিয়তমার কুশল সংবাদ ও পরিচয় চিহ্ন নিয়ে আসতে বলেছে, কারণ প্রিয়তমার সংবাদই যক্ষের বিরহ ক্লিষ্ট জীবনকে আশায় বাঁচিয়ে রাখতে পারে। শ্লোক নাম্বার 117। এই শ্লোকে অন্তিম চাটবাক্য ও নীতিবাক্য প্রকাশিত হয়েছে। শ্লোক 117। সৌম্য হবে তুমি আমার বান্ধব, আছো কি সম্মত কার্যে? নিরুত্তর যদি, তবু সংশয় করি না আপনার সাধুতায়। যাচিত হলে পরে তুমি যে দাও জলচাতক নিঃশব্দে, কেননা প্রার্থীর বাঞ্ছা পরণেই মহৎ জন দেন উত্তর। সৌম্য হবে তুমি আমার বান্ধব, আছো কি সম্মত কার্যে? সৌম্য হচ্ছে শান্ত বা মধুর স্বভাবের, বান্ধব মানে বন্ধু, অর্থাৎ হে সৌম্য মেঘ, তুমি কি আমার বন্ধু হয়ে আমার অনুরোধটি পালন করতে রাজি আছো? যক্ষ মেঘকে শুধু দূত হিসেবে দেখছে না, তার প্রতি বন্ধুর মতো বিশ্বাস স্থাপন করেছে। তাই অত্যন্ত বিনয়ের সঙ্গে জানতে চাইছে মেঘ কি তার প্রিয়তমার কাছে বার্তা পৌঁছে দেওয়ার কাজটি গ্রহণ করবে বা পালন করবে। যক্ষ মেঘকে বন্ধু হিসেবে গ্রহণ করে তার অনুরোধ পালন করতে বলছে। নিরুত্তর যদি, তবুও সংশয় করি না আপনার সাধুতাই। নিরুত্তর মানে কোনো উত্তর না দেওয়া, সংশয় সন্দেহ, সাধুতা মানে মহৎ স্বভাব বা উদারতা, অর্থাৎ তুমি যদি কোনো উত্তর নাও দাও, তবুও তোমার মহৎ স্বভাব ও উদারতা সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। এখানে যক্ষ জানে মেঘ কথা বলতে পারে না, তাই তার নীরবতাকে যক্ষ প্রত্যাখ্যান হিসেবে দেখছে না, বরং সে বিশ্বাস করে মেঘের স্বভাবই হলো মানুষের উপকার করা। তাই কোনো মৌখিক সম্মতি না পেলেও যক্ষ তার প্রতি আস্থা রাখছে। নীরবতাও কিন্তু এক প্রকার সম্মতি লক্ষণ। মেঘের নীরবতাকেও যক্ষ তার মহৎ স্বভাবের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখে। যাচিত হলে পরে তুমি যে দাও জলচাতক নিঃশব্দে।
জলচাতক হচ্ছে চাতক পাখি, মানে যাচিত প্রার্থনা করা হলে চাতক পাখি নিঃশব্দে কোনো কথা বলে না যে, অর্থাৎ চাতক পাখি যখন বৃষ্টির জলের জন্য তোমার কাছে প্রার্থনা করে তখনও তুমি কোনো কথা না বলে তাকে জল দাও। চাতক পাখি এমন এক ধরনের পাখি যে পাখি একমাত্র বৃষ্টির জল ছাড়া অন্য কোনো পানি পান করে না। মেঘ তার কোনো কথা না শুনেও বৃষ্টি দিয়ে চাতকের তৃষ্ণা মেটায়। এর মাধ্যমে মেঘের যে নিঃস্বার্থ দান ও পরোপকারের স্বভাব বোঝানো হয়েছে। মেঘ চাতকের প্রার্থনা নীরবে গ্রহণ করে তাকে বৃষ্টির জল দান করে, কেননা প্রার্থীর বাঞ্ছা পূরণেই মহৎজন দেন উত্তর। অর্থাৎ মহৎ ব্যক্তিরা কথাই নয় বরং প্রার্থীর ইচ্ছা পূরণ করার মাধ্যমে তার অনুরোধের উত্তর দেন। এখানে যক্ষ একটি সুন্দর নৈতিক সত্য প্রকাশ করেছে। প্রকৃত মহৎ মানুষ বেশি কথা বলেন না, অন্যের প্রয়োজন ও আকাঙ্ক্ষা পূরণ করাই তাদের প্রকৃত উত্তর। যেমন মেঘ চাতকের প্রার্থনায় জবাব কথাই না দিয়ে বৃষ্টি দিয়ে দেয়। মহৎ মানুষের শ্রেষ্ঠ উত্তরই হলো অন্যের প্রয়োজন পূরণ করা। ব্যাখ্যা: এই শ্লোকে যক্ষ মেঘের উদারতা, পরোপকারিতা ও মহত্বের প্রতি গভীর আস্থা প্রকাশ করেছে। সে মেঘকে বন্ধু হিসেবে গ্রহণ করে তার অনুরোধ পালন করতে বলেছে। মেঘ নীরব থাকলেও যক্ষ তার মহৎ স্বভাব নিয়ে কোনো সন্দেহ করে না, কারণ মেঘ চাতকের প্রার্থনায় কোনো মৌখিক উত্তর না দিয়ে বৃষ্টির জল দিয়ে তার তৃষ্ণা মেটায়। যক্ষের মতে মহৎ মানুষের প্রকৃত উত্তর কথাই নয়, অন্যের আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমেই প্রকাশিত। আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি 118 নম্বর শ্লোকে। এই শ্লোকের মাধ্যমে আশীর বচন প্রকাশিত হয়েছে। শ্লোক 118। বিদুর আমি, তাই অথবা করুণাই কিংবা বন্ধুতা সূত্রে জলদ করো তুমি আমার প্রিয় কাজ, মিটাও অনুচিত যাচনা। প্রাবৃটে দেশে দেশে ঋদ্ধিশালী হয়ে বিহার করো তুমি অধব তারপর কখনো বা ঘটুক তোমার বিদ্যুৎ প্রিয়ার ক্ষণিকের বিচ্ছেদ। বিধুর আমি, তাই অথবা করুণাময় কিংবা বন্ধুতা সূত্রে। বিধুর হচ্ছে দুঃখিত বা বিরহ কাতর, অর্থাৎ আমি বিরহে অত্যন্ত দুঃখিত, তাই হয় আমার প্রতি করুণা করে নয়তো বন্ধুত্বের কারণে আমার অনুরোধটি পালন করো। জলদ করো তুমি আমার প্রিয় কাজ, মিটাও অনুচিত যাচনা। জলদ হচ্ছে মেঘকে বলা হয়েছে। প্রিয় কাজ মানে প্রিয়জনের উপকারের কাজ, যাচনা প্রার্থনা, অনুচিত যাচনা মানে দুঃখের কারণে করা একান্ত অনুরোধ। অর্থাৎ হে মেঘ, আমার এই প্রিয় কাজটি সম্পূর্ণ করো এবং আমার এই অনুরোধটি পূরণ করো। প্রাবৃটে দেশে দেশে ঋদ্ধিশালী হয়ে বিহার করো তুমি অধব তার ওপর। ঋদ্ধিশালী হচ্ছে সমৃদ্ধ বা জলপূর্ণ। প্রাবৃট শব্দের অর্থ হচ্ছে বর্ষাকাল, অর্থাৎ বর্ষাকালে তুমি নানা দেশে বৃষ্টি ধারায় সমৃদ্ধ হয়ে আনন্দের সঙ্গে বিচরণ করো। এখানে যখন মেঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। মেঘ বৃষ্টিতে পৃথিবীকে সজীব ও সমৃদ্ধ করবে, এই শুভকামনাও এখানে রয়েছে। তার কাজ সম্পন্ন হওয়ার পর মেঘ যেন নিজের স্বাভাবিক আনন্দময় বিচরণে ফিরে যায়। কখনো বা ঘটুক তোমার বিদ্যুৎ প্রিয়ার ক্ষণিকের বিচ্ছেদ। বিদ্যুৎ প্রিয়া বলতে হচ্ছে মেঘের প্রিয়তমা রূপে কল্পিত। ক্ষণিকের হচ্ছে অল্প সময়ের। মেঘ এবং বিদ্যুৎ যেন তারা একে অপর মানে প্রিয়া, প্রেমিক বা প্রেমিকা এরকম বোঝানো হয়েছে। এটা বলছে বিদ্যুৎ প্রিয়া মানে বিদ্যুৎ মেঘের প্রিয়তমা রূপে কল্পিত হয়েছে। অর্থাৎ তোমার প্রিয় বিদ্যুৎ থেকে যেন কখনো অল্প সময়ের বেশি বিচ্ছেদ না ঘটে। যখন নিজে বিরহের অসহনীয় কষ্ট ভোগ করছে, তাই সে জানে প্রিয়জনের বিচ্ছেদ কতটা বেদনাদায়ক। মেঘ ও বিদ্যুতের সম্পর্ককে প্রেমিক প্রেমিকার সম্পর্কের সঙ্গে তুলনা করে সে কামনা করছে মেঘ যেন নিজের বিদ্যুৎ প্রিয়ার কাছ থেকে কখনো দীর্ঘদিন বিচ্ছিন্ন না থাকে। এখানে যক্ষের নিজের বিরহ বেদনা মেঘের উপর আরোপিত হয়েছে। ব্যাখ্যা: এই শ্লোকে যক্ষ মেঘের কাছে তার শেষ অনুরোধ জানাচ্ছে। সে বলে বিরহের দুঃখে সে অত্যন্ত কাতর, তাই মেঘ করুণা বা বন্ধুত্বের কারণে তার প্রিয় কাজটি যেন সম্পন্ন করে।
অর্থাৎ প্রিয়তমার কাছে তার বার্তা পৌঁছে দিক। এরপর মেঘ যেন বর্ষাকাল দেশে দেশে বিচরণ করে পৃথিবীকে সজীব ও সমৃদ্ধ করে। তবে যক্ষের একান্ত কামনা মেঘ যেন তার প্রিয় বিদ্যুৎ থেকে দীর্ঘ সময় বিচ্ছিন্ন না হয়। কারণ মেঘ জানে না, মেঘকে জানানো হচ্ছে যে যক্ষ যে এতদিন বিরহে আছে, আর বিরহের যন্ত্রণা বা কষ্ট যে কতটা যন্ত্রণাময় সেটা যক্ষ জানে। এজন্য সে বলছে মেঘকে যেন তার প্রিয়তমা, মানে প্রিয়তমা বলতে মেঘের প্রিয়তমা হচ্ছে বিদ্যুৎ, প্রিয়তমার থেকে যেন দীর্ঘ সময় বিচ্ছিন্ন না থাকে। আমরা এখন সমগ্র মেঘদূত কাব্যগ্রন্থের একটি সারমর্ম দেখব। মেঘদূত কাব্যের মূল ভাব। কালিদাসের মেঘদূত মূলত বিরহ, প্রেম, স্মৃতি, আকুলতা ও পুনর্মিলনের আশাবাদের কাব্য। কুবেরের অভিশাপে নির্বাসিত এক যক্ষ রামগিরিতে অবস্থানকালে প্রিয়তমা যক্ষিণীর বিরহে অত্যন্ত কাতর হয়ে পড়ে। বর্ষার প্রথম মেঘকে দেখে তার মনে আশা জাগে। সে মেঘকে ধূত করে প্রিয়তমার কাছে ভালোবাসার, কষ্ট, স্মৃতি ও ফিরে আসার প্রতিশ্রুতি জানাতে চায়। কাব্যের প্রথম অংশে যক্ষ মেঘকে রামগিরি থেকে অলকাপুরীর পথে বিভিন্ন নদী, পর্বত, বন, নগর ও প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে পথ নির্দেশ করে। দ্বিতীয় অংশে অর্থাৎ উত্তর মেঘে, পূর্ব মেঘে হচ্ছে নদী, পর্বত, বন, নগর ও প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়েছে, এবং দ্বিতীয় অংশে উত্তর মেঘে অলকাপুরীর সৌন্দর্য এবং সেখানে তার বিরহিণীর প্রিয়তমার অবস্থা, দুঃখ, অশ্রু, অপেক্ষা ও প্রেমের ব্যাকুলতা তুলে ধরে। সে প্রিয়তমাকে আশ্বস্ত করে যে তার আর অল্প দিন অর্থাৎ 4 মাস পরেই তার শাপমুক্তি হবে এবং শরৎকালে তাদের পূর্ণমিলন ঘটবে। এই কাব্যে প্রকৃতি শুধু পটভূমি নয়, প্রকৃতির যক্ষের অনুভূতির সঙ্গে একাত্মা হয়ে উঠেছে। মেঘ কখনো দূত, কখনো বন্ধু, আবার কখনো প্রেমের সহযাত্রী। বিরহের মধ্যেও যক্ষ বিশ্বাস করে সত্যিকারের প্রেম বিচ্ছেদে নষ্ট হয় না, বরং দূরত্বে আরও গভীর ও পরিণত হয়। মেঘদূত একটি বিরহী প্রেমের এক অপূর্ব কাব্য। পরিশেষে আমি এই কাব্যগ্রন্থ পড়ে যতটুকু বুঝতে পেরেছি তোমাদের সামনে তা আলোচনা করছি। কালিদাসের মেঘদূত শুধু বিরহেরই কাব্য নয়, এর মধ্যে কিন্তু জীবনের সুন্দর কিছু শিক্ষাও রয়েছে। প্রথমত শিক্ষাটা হচ্ছে যে সত্যিকারের ভালোবাসার দূরত্বে নষ্ট হয় না, বিপদের সময়ও ধৈর্য ধরতে হয়, আশা মানুষকে বাঁচিয়ে রাখে, বন্ধুত্ব, পরোপকার মহৎ গুণ। মেঘের সাথে যে যক্ষের যে বন্ধুত্ব, তারপর হচ্ছে মেঘ যে পরোপকার করে, উপকার করে, তারপর প্রকৃতির সঙ্গে মানুষের যে গভীর সম্পর্ক রয়েছে, যেমন মেঘ, নদী, পাহাড় ইত্যাদি। তারপর জীবনের সুখ দুঃখ চিরস্থায়ী নয়। এটি খুব চমৎকার একটি 112 নম্বর শ্লোকে মানুষের জীবন যে চক্রাকারের মতো, কখনো উত্থান কখনো পতন, মানে তাই দুঃখের সময় হতাশ হওয়া উচিত নয়। আসলে মেঘদূত কাব্যগ্রন্থটি আমাদের যা শিক্ষা দেয় সেটি হচ্ছে সত্যিকারের প্রেম, বিশ্বাস ও আশা কখনো দূরত্ব বা বিপদের কাছে পরাজিত হয় না। জীবনে দুঃখ ও বিচ্ছেদ আসবেই, কিন্তু ধৈর্য ও আশাবাদ ধরে রাখলে একদিন তার অবসান ঘটে। পাশাপাশি অন্যের দুঃখে সহানুভূতিশীল হওয়া, বন্ধুত্ব রক্ষা করা এবং প্রকৃতিকে ভালোবাসাও এই কাব্যের অন্যতম শিক্ষা। তাই মেঘদূত বিরহের কাব্য হলেও এর অন্তর্নিহিত শিক্ষা হলো বিরহের অন্ধকারে এর পরেই মিলনের আলো আসে। দীর্ঘ সময়, প্রচেষ্টা এবং ধৈর্যের ফলে আজকে মেঘদূত কাব্যগ্রন্থটি পড়ে আমরা শেষ করলাম। এখানে মোট 118টি শ্লোক রয়েছিল। মোট লাইন সংখ্যা হচ্ছে 472। তোমাদের সুবিধার জন্য আমরা প্রতিটি লাইনের সংখ্যাও উল্লেখ করেছি। এই ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে তাহলে আমাদের পরিশ্রম সার্থক। আর ক্লাসটি যদি উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, এবং পাশাপাশি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও। আমাদের এই অক্লান্ত পরিশ্রম করার উদ্দেশ্য শুধু একটাই, যেন মেঘের মতো আমরা পরোপকারী হতে পারি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই কামনা করে আজকের ক্লাসটি শেষ করছি। সকলে যেন ভালো, সুস্থ এবং সুন্দর মনের মানুষ হয়ে উঠতে পারো।